31 ডিসেম্বর জুলাই বিপ্লব ঘোষণাপত্রের মাধ্যমে কবর রচিত হবে ৭২-এর সংবিধানের অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে আওয়ামী লীগকে। সকলের যে সহযোগিতার প্রয়োজন ছিল এই সিস্টেমকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই সহযোগিতা এই রাষ্ট্র এই মুহূর্তে এই সিস্টেমের সকলের কাছে থেকে, সম্পৃক্ত যারা রয়েছেন তাদের কাছে থেকে প্রত্যাশা অনুযায়ী পায় না। রাষ্ট্রের পরিপূর্ণ সংস্কার করবে জাতীয় সরকার, বলছে বিএনপি। ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত। শেরপুরে বাস অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৩ নারী সহ ৬ জনের। টোল প্লাজায় ৬ জন নিহতের ঘটনায় বাস মালিক গ্রেফতার। সিলেটের শাহী ঈদগাহ ময়দানে বিএনপি নেতা হারিস চৌধুরীর জানাজা, বিকেলের জন্মস্থান কানাইঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। রাজশাহীতে জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ আরিফের নাম ব্যবহার করে পুলিশের মামলা বাণিজ্য, কিছুই জানেন না বাদী, সাক্ষী আহতরা। এবং বগুড়ায় সবজির বাজারে ধস, ফুলকপি প্রতি পিস 2 টাকা, ক্রেতা খুশি হলেও লোকসানে চাষিরা। দর্শক শুনছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। 31 ডিসেম্বর জুলাই বিপ্লব ঘোষণাপত্রের মাধ্যমে ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে আওয়ামী লীগকে। সকালে সংবাদ সম্মেলনে কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 31 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হবে। ঘোষণাপত্রে বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ছাত্ররা তাদের একগুচ্ছ দাবি তুলে ধরবেন। জুলাই আন্দোলনের নেতারা জানান, সমাজে প্রচলিত অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বৈষম্য দূর করার লক্ষ্যে এই আন্দোলন শুরু হয়েছে। বক্তারা বলেন, বর্তমান সমাজে বৈষম্য একটি গভীর সমস্যা এবং এই বৈষম্য মূলত শিক্ষার্থী এবং শ্রমজীবী মানুষদের ওপর প্রভাব ফেলে। তারা দাবি করেন, এই বৈষম্য কেবলমাত্র সামাজিক ন্যায় বিচারের অভাব নয়, এটি জনগণের মৌলিক অধিকারের লঙ্ঘন। আন্দোলনকারীরা সরকারকে সতর্ক করে বলেছেন, যদি এসব বৈষম্য দূরীকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করা হয় তবে তারা আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবে। মুজিববাদী সংবিধানটা কিভাবে গণমানুষের আকাঙ্ক্ষাকে বিনষ্ট করেছে এবং ঠিক কিভাবে এটার আমরা রিপ্লেসমেন্ট করতে চাই, সেটিরই হচ্ছে বই প্রকাশ হবে, সেটিরই হচ্ছে ঘোষণা হবে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে। 2024-এর এই যে পুরো বাংলাদেশ রাষ্ট্রটির বিভিন্ন সিস্টেম, এই করাপ্টেড সিস্টেমগুলোকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে এসে সেখান থেকে কিছু করা, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ সকলের যে সহযোগিতার প্রয়োজন ছিল একটি সিস্টেমকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই সহযোগিতা এই রাষ্ট্র এই মুহূর্তে এই সিস্টেমের সকলের কাছে থেকে, সম্পৃক্ত যারা রয়েছেন তাদের কাছে থেকে প্রত্যাশা অনুযায়ী পায় না। সংস্কার নিয়ে কাউকে চিন্তা করতে হবে না, আগামীর জাতীয় সরকার পরিপূর্ণ সংস্কার বাস্তবায়ন করবে, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। খসরু বলেন, মানুষের মনোজগতে পরিবর্তন এসেছে, তাই নতুন বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বলেন, পতিত আওয়ামী সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাত বাদ দিয়ে টানেল আর ব্রিজ নির্মাণে বিনিয়োগ করেছে দুর্নীতি করার জন্য। বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বক্তব্য রাখেন। সংস্কার নিয়ে কারো চিন্তা করার প্রয়োজন নাই। নির্বাচিত সরকার আসবে দেশে, আমরা 31 দফা বাংলাদেশের প্রায় সব দল মিলে আমরা একসাথে দিয়েছি, বিএনপি একাও দেয় নাই। দিন রাত 6 মাস কাজ করেছি এই সংস্কারের উপরে। আমরা যেটা দিয়েছি আমরা প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে। ৭১-এর বিরোধিতাকারী জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন রিজভী। তিনি আরো বলেন, শেখ হাসিনার আমলে যারা লুট করেছে সেই এস আলমদের উত্তরসূরি হয়ে ব্যাংক দখল করেছে অনেকে। পাড়া মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডারবাজি সহ নানান কিছু দখলে করেছে একটি দল। 5 অগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রগ কাটে তাদের চেনে জনগণ।
এ সময় তিনি আরও মন্তব্য করেন, 1971 থেকে 5 অগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথা নত করেনি। এছাড়াও তিনি বলেন, ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত। খুব ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। পায়ের রক কাটে, তাদেরকে তো জনগণ ঠিকই চেনে। প্রথমেই দেখলাম 5ই আগস্টের পরের দিনই কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন সহ অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই? শেরপুরে বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে 6 জন। বেপরোয়া যান চলাচলের কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটছে শেরপুরের আঞ্চলিক মহাসড়কে। সহকর্মী মুজাহিদুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। রোববার বেলা 12টার দিকে শেরপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোড়া পাম্প এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যান সিএনজির 5 জন যাত্রী। এ সময় স্থানীয়রা গুরুতর আহত আরেকজন সিএনজি যাত্রীকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, খবর পেয়ে তাৎক্ষণিক 3টি ইউনিট ঘটনাস্থলে এসে কার্যক্রম চালায়। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্যাসেঞ্জারই হচ্ছে আপনার সিএনজি যাত্রী, এখানে পথচারীও ছিলেন না। আর বাসের বেপরোয়া গতির জন্য হয়তো এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে আমরা মনে করছি আর কি। স্থানীয়রা জানান, হরহামেশাই শেরপুরের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণ যাচ্ছে। তাদের দাবি, সরকার যেন যানবাহন চলাচলে সড়ক আইন প্রয়োগ করে কার্যকর ব্যবস্থা নেয়। এখানে যে দুর্ঘটনা অতি শীঘ্রই কিছুদিন পরপরই হচ্ছে, আমরা বিনীতভাবে সরকারের কাছে অনুরোধ করব এবং কি যে মানে ধীরে সুস্থিরে এই গাড়িগুলা কিভাবে কন্ট্রোলে চলে এগুলো একটু ভালোভাবে সরকারকে নজর দিতে বলবো। এদিকে শেরপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে এবং দুর্ঘটনাটির আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, টোল প্লাজায় 6 জন নিহতের ঘটনায় বাস মালিককে গ্রেফতার ও মাওয়া এক্সপ্রেসওয়ের নিরাপত্তার বিষয়ে জানাতে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, বাস মালিককে গ্রেফতারের বিষয়ে পুলিশ আর কি তথ্য দিয়েছে? এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা করতে আর কি কি উদ্যোগ দেখছেন আপনি, জানাবেন আমাদের দর্শককে। জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আপনি আসলে যেমনটি বলছিলেন, আসলে ঢাকা মহাসড়কে কিন্তু প্রায়শই ঘটছে দুর্ঘটনা। এতে গত 1 মাসে কিন্তু 11 জনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আসলে এখানে কিন্তু চালকদের বেপরোয়া গতির কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটছে বলে এখানে জানিয়েছেন এখানকার হাইওয়ে পুলিশ এবং যারা এখানে কাজ করেন। তো আসলে এখানে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কিন্তু ড্রাইভারদের সচেতনমূলক লিফলেট বিতরণ ও মাইকিং আসলে করা হচ্ছে। তবে সকলেই বলছেন যে আসলে অতিরিক্ত গতির কারণে কিন্তু আসলে এই দুর্ঘটনা ঘটছে। এদিকে গত পরশুদিন যে সড়ক দুর্ঘটনা হয়েছে সেখানে কিন্তু চালক কিন্তু নারায়ণগঞ্জ থেকে গতকাল গ্রেপ্তার করেছেন এবং কাল রাতে কিন্তু পরিবহন যে পরিবহন সেই পরিবহনের মালিককে কিন্তু আসলে শিবচর থেকে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করেছে। এবং পুলিশ আমাদের যেটি জানিয়েছেন যে এই দুর্ঘটনার মূল কারণ আসলে এই বাসটি কিন্তু আসলে আগে থেকেই সমস্যা ছিল এবং ব্রেক ছিল না। তো যে মালিক ছিলেন তিনি জানিয়েছেন, তিনি বলেছেন চালককে যে তুমি আস্তে আস্তে চালাবে। তো আসলে যখন টোল প্লাজার কাছাকাছি আসে তখন কিন্তু আসলে সেই
চালক কিন্তু আসলে নিয়ন্ত্রণ করতে পারেনি, আর সেই কারণে আসলে এত বড় দুর্ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এই সড়ক থেকে মুন্সিগঞ্জ সড়ক দুর্ঘটনার সর্বশেষ তথ্য। জ্যোতি, মুন্সিগঞ্জ থেকে আমাদের সহকর্মী সুমিত সরকার সুমন যুক্ত ছিলেন আমার সাথে। ছোটবেলা মা বাবাকে হারিয়ে নানা বাড়িতে অভাব, অনাদর ও অবহেলায় বড় হন আকাশ মণ্ডল। অভাবের তাড়নায় এলাকায় হাঁস মুরগি সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করতেন তিনি। একসময় চুরির দায়ে এলাকা ছাড়া হয়। সে আকাশই এখন চাঁদপুরে লাইটার জাহাজের নাবিক সহ 7 জনের খুনের প্রধান অভিযুক্ত। বাগেরহাট থেকে সহকর্মী এস সোহানের তথ্য ও ছবিতে নুসরাত শোভা রিপোর্ট। বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায় গ্রাম্য সড়কের পাশে সরকারি জমিতে মৃত সন্তোষ বিশ্বাসের টিনের ঘর। জামাই জগদীশ মণ্ডলের কোনো জমি না থাকায় স্ত্রী জোনাকি মণ্ডলকে নিয়ে থাকতেন শ্বশুর বাড়িতে। জগদীশ মণ্ডল মারা যাওয়ার পরে 2 ছেলে ও 1 মেয়েকে বাবা সন্তোষ বিশ্বাসের কাছে রেখে অন্যত্র চলে যায় আকাশের মা জোনাকি মণ্ডল। কিছুদিন পরে সন্তোষ বিশ্বাস ও তার স্ত্রী মারা গেলে বড় ভাই বিধান মণ্ডলের কাছে বড় হন আকাশ ও তার ছোট বোন। অভাব অনটনের কারণে ছোটবেলা থেকেই ছিচকে চোরে পরিণত হয় আকাশ মণ্ডল। বছর 5 আগে স্থানীয়দের হাঁস মুরগি ও মটর চুরির অভিযোগ নিয়ে এলাকা ছাড়ে আকাশ। বড় ভাই বিধান মণ্ডল বিয়ে করে মুসলমান হলে আকাশ তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। সবশেষে বছরখানেক আগে একবার মূলঘর এলাকায় এসেছিল আকাশ। 7 খুনের বিষয় জেনে হতবাক বড় ভাই ও তার স্ত্রী। আমার ভাই কিভাবে এটা করলো এটা আমি জানি না, তবে এর সাথে কেউ আছে কিনা সেটাও আমার জানার কথা না। আমি তো কোনো সময় ভাবিনি যে এইরকমের এত বড় একটা জঘন্য কাজ করতে পারে। আমরা এসব টিভি থেকেই জানতে পারছি, খবরে দেখতে পারছি, এর সাথে জানা গেছে। এলাকায় ছোটখাটো চুরি করলেও কারো সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেনি আকাশ। কেন এতগুলো মানুষকে হত্যা করলো এবং এর সঙ্গে আর কেউ রয়েছে কিনা সেসব বিষয় খতিয়ে দেখার দাবি স্থানীয়দের। এমনি স্বাভাবিক দিক দিয়ে ছেলে একেবারে চরম খারাপ না, এরকমের যোগ করবে এরকম আমরা কখনো ভাবিনি। ছোটবেলায় তো স্বাভাবিক ঘুরে ঘুরে বেড়াইছে, বাপ ছিল না মা ছিল না। সবাই বলছে যে এই কাজ করেছে, কিন্তু আমার ধারণা, আমার বিশ্বাস হয় নাই যে ওই ধরনের কাজ করতে পারে। অনাদরে অবহেলায় মানুষ হলে যা হয়, ওদের ভিতরে এটাই প্রধান কারণ। এমডি আল বাখেরা কার্গো জাহাজটি 22 ডিসেম্বর সকাল 8টায় চট্টগ্রাম কাফকো জেটি থেকে ইউরিয়া সার বোঝাই করে চাঁদপুর মেঘনা নদী হয়ে সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। চাঁদপুরের হাইমচরের মণিপুর টেক খালপার এলাকায় জাহাজের মাস্টার সহ 7 জনকে হত্যা করা হয়। গুরুতর আহত হন জাহাজটির সুকানি জুয়েলের তথ্য অনুযায়ী বাগেরহাট থেকে আকাশ মণ্ডল ওরফে ইরফানকে আটক করে র্যাব। হত্যার কথা স্বীকারও করেন তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি। সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে বিএনপি নেতা হারিস চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ জোহর তার জানাজায় অংশ নেন সিলেটের সর্বস্তরের মানুষ। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে মরদেহ সিলেট আনা হয়। বিকেলে নিজ জন্মস্থান কানাইঘাট উপজেলার সড়কের বাজারে শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে পুনরায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে তাকে। 2021 সালের 3 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব এই বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুর পর অধ্যাপক মাহমুদুর রহমানের নামে তাকে সাভারের একটি এতিমখানা প্রাঙ্গণে গোপনে দাফন করা হয়। সবাইকে আমাদের নেতার এই দাফন অনুষ্ঠানের শেষ লোকাল আলোক স্পেশালি আমাকে সাহায্য করেছে। রাজশাহীর গোদাগাড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়েছিলেন আরিফ। সে সময় পুলিশের গুলিতে আহত হয়েছিলেন তিনি। 5 অগস্টের পর আরিফের নাম ব্যবহার করে থানায় যে মামলা হয়েছে, বাদী জানেনও না আসামি কারা, আর সাক্ষীও করা হয়েছে পুলিশের রাবার বুলেটে আহত শিক্ষার্থীদের। এমন মামলা নিয়ে পুলিশকে সতর্ক করেছেন আদালত। বিস্তারিত সহকর্মী কাজী শাহেদের রিপোর্টে থাকছে। সাহায্যের আশায় সাদা কাগজে স্বাক্ষর দিয়েছিলেন পুলিশের গুলিতে আহত গোদাগাড়ী উপজেলার মাদারপুরের আরিফ। ওই স্বাক্ষর ব্যবহার করে মামলা সাজিয়েছে পুলিশ। তাতে আসামি আরিফের এলাকার 1.5 শতাধিক মানুষ। এখন আসামিরা এলাকা ছাড়া।
আরিফের দাবি, বৈষম্য বিরোধী আন্দোলনে 5 আগস্ট পুলিশ তাকে গুলি করেছিল। 3 দিন পর তার হাত থেকে গুলি বের করা হয়। তাকে বাদী করে যে মামলা হয়েছে সে সম্পর্কে কিছুই জানেন না তিনি। 5 আগস্টে পুলিশের গুলি খেয়েছি আমি। তারপরে মেডিকেলে আমি প্রায় 3 দিন ভর্তি থাকি। কিছু লোক আসে বাড়িতে, সাহায্য দেবার নাম করে আমার কাছ থেকে একটা সিগনেচার নেয়। ওই সিগনেচারের মাধ্যমে আমি পরে জানতে পারি যে মামলা হয়েছে। কিন্তু এগুলো মামলা টামলা আমার কিচ্ছু করার ইচ্ছা নাই। আমি তাদের কাউকে চিনি না। বাদী ছাড়াও ওই দিন পুলিশের ছোড়া গুলিতে আহত হন আরও কয়েকজন। তাদের করা হয়েছে এই মামলায় সাক্ষী। তবে সাক্ষীদের দাবি, মামলায় যাদের আসামি করা হয়েছে তারা কেউ সেদিন ঘটনাস্থলে ছিলেন না। আমি দেখাও করতে যাই না কোনো জায়গায়, আমি এসব বিষয়ে কিছুই জানি না। তারপরও নাকি আমি মামলার সাক্ষী। ওই এসপি অফিসে রেখেছিল, রেখে স্বাক্ষর দিতে চাচ্ছিল যে এখানে স্বাক্ষর দেন। আমরা বললাম আমরা সাক্ষী টাকি হব না। তো বলছি ঠিক আছে, ওখান থেকে নাম লাল কালি দিয়ে কেটে দিল। না মামলা আমরা কিছুই জানি না মামলা সম্পর্কে। সাক্ষীটা আমি নিজেও জানি না, নাম দিয়েছে আমার সাক্ষীতে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলাটি সাজানোর অভিযোগ পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে। তবে মোয়াজ্জেমের দাবি, মামলাটি আরিফ করেছেন। না ঝামেলা না, কোর্ট আমাকে ডাকছিল একটা বিষয় জানার জন্য। তারপরে আমি বলছি, ছবি আছে। ঘটনাটা কি এই কিছুই নয়, তারা সহ মানে যে আরিফ সহ কয়েকজন যে মামলা করে এসছে, থানায় দিয়ে এসছে। মামলার আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, বাদী ও সাক্ষীরা উপস্থিত হয়ে সেদিনের ঘটনা আদালতকে জানিয়েছেন। এছাড়া লিখিতও দিয়েছেন। বিচারক ওই কর্মকর্তাকে তলব করে মামলা রেকর্ড করতে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। তাকে আসামি করা হয়েছে, তারা এই ঘটনার সময় ছিল না। তখন কোর্ট বিজ্ঞ আদালত বললেন যে আমাকে পুলিশ ডাকলে যেতে হবে। তখন বাদী বলল যে স্যার আমাকে সার্কেল স্যারও ডেকেছিল, এই যে আমার কাছে নোটিশও আছে স্যার দেখেন। তখন বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে রেকর্ডকারী কর্মকর্তাকে বললেন যে আপনারা এই ধরনের মামলা করলে সতর্কতা সহিত করবেন। বাদীর অভিযোগ, পুলিশ নিজেদের বাঁচাতে এই মামলাটি করেছে। ঘটনার সময় আসামিরা কেউ ঘটনাস্থলে ছিলেন না। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। বগুড়ার মহাস্থানগড় হাটে 2 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ফুলকপি আর মূলা। কেজি প্রতি বাঁধাকপি পাওয়া যাচ্ছে 5 টাকার কমে। লাভের আশায় কৃষকরা একসাথে জমি থেকে ফসল উত্তোলন করায় হঠাৎ বেড়েছে আমদানি, কিন্তু সে তুলনায় নেই আশানুরূপ ক্রেতা। দাম কমায় ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরলেও পরিবহন ব্যয় তুলতেই হিমশিম খাচ্ছেন কৃষকরা। সহকর্মী সঞ্জু রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরান শোভা। 2 টাকারও কমে পাওয়া যাচ্ছে ফুলকপি আর মূলা, 5 টাকায় বাঁধাকপি। এমন চিত্র বগুড়ার মহাস্থানগড় হাটে। বেশ কিছুদিন ধরেই বাজারের এই পরিস্থিতিতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। তবে লোকসানের মুখে কৃষকরা। এত কম দামে সবজি বাজারে ছেড়েও পাওয়া যাচ্ছে না আশানুরূপ ক্রেতা। এতে পরিবহন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন কৃষকরা। তাই ভাগ্যের সঙ্গে অভিমান করে সবজি বিক্রি না করেই বাড়ি ফিরে যাচ্ছেন কৃষকরা। আমাদের কিসের টাকায় উঠতেছে না, কামলার টাকায় উঠতেছে না। থাকতো লাভ, বিক্রি হচ্ছে 80, 90, 100 টাকা মন, 2 টাকা 2.5 টাকা কেজি। আগের কারণ লাভের যেটুকু পরিমাণ সীমিত পরিমাণ লাভ আছে, খুব একটা বেশি লাভ হয়নি। বর্তমান 2 টাকা থেকে 1.5 টাকা কেজি কবির। কৃষক তো মনে করেন কামলার টাকা হচ্ছে ধুয়ে ভ্যান ধুয়ে পলা যাচ্ছে দেশে। মৌসুমের শুরুতে লাভের মুখ দেখলেও এখন কৃষকদের গুনতে হচ্ছে লোকসান। খুচরা বাজারে স্বাভাবিক রয়েছে আলু ও বেগুনের দাম, বিক্রি হচ্ছে 40 ও 20 টাকা কেজি। তবে মধ্যস্বত্ব ব্যবসায়ীদের টানাপোড়েনে লাভ করা যেন হিমশিম হয়ে উঠেছে কৃষক ও পাইকারদের। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা ফসল ফলালেও সাপ্লাই চেইন ঠিক না থাকায় মুনাফার সিংহভাগ ঢুকে যায় মধ্যস্বত্বভোগীদের পকেটে। এদিকে কৃষককে বাঁচিয়ে বাজার স্থিতিশীল রাখার দাবি জানান সাধারণ ক্রেতারাও। দাম কমছে আর কি, ক্রেতার নাগালের মধ্যে আসছে আর, কিন্তু কৃষক মারা যেতেছে। এটাও ঠিক, সরকারি ভাবে একটা পদক্ষেপ নেওয়া উচিত যাতে সবাই বাঁচে। আমরা যেখান থেকে কিনতেছি 2 টাকা, ওখানে বেচতেছে 20 টাকা। ক্ষতি যা সেটা উৎপাদনকারী। কৃষকেরা তো শেষ, কিষানের দাম বেশি, কিন্তু যারা করতেছে তাদের কিচ্ছুই নাই। এখানে যে 2-4 জন পার্টি পুটি আছে, এরা মনে করেন ঠেকতে কিনতেছে, আমদানি বেশি,
কৃষি বিভাগ বলছে বগুড়ায় সবজি সংরক্ষণাগার নির্মাণের পাশাপাশি রপ্তানির দিকে জোর দেয়া গেলে সারা বছর বাজার স্থিতিশীল রাখা সম্ভব। বাজারে অ্যাভেলেবিলিটি বেশি হওয়ার কারণে দামটা কমে গেছে। এই ক্ষেত্রে যদি আমাদের স্টোরেজ ক্যাপাসিটি ভালো হতো তাহলে আমার মনে হয় যে কিছুটা হলেও কৃষক দাম ভালো পেত, কারণ একই সময় এতগুলা ফসল একসাথে ওঠার কারণে কৃষক আসলে দামটা পাচ্ছে না। মধ্যস্বত্বভোগীদের সরিয়ে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করে সারা বছর বাজার স্থিতিশীল রাখার দাবি সকলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রামেও কমতির দিকে সবজির দাম, সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, চট্টগ্রামের বাজারে পণ্যের সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? যেমনটা বলছেন, শীত শুরু হওয়ার শুরু থেকে কিন্তু কিছুটা শীতকালে সবজির দাম ঊর্ধ্বমুখী থাকলেও শীত যখন ধীরে ধীরে পড়তে শুরু করছে তখনই কিন্তু শীতকালীন যেসব সবজি রয়েছে সবগুলো কিন্তু সাধারণের হাতের নাগালে চলে এসেছে। কারণ আমরা গত বেশ কিছুদিন ধরে চট্টগ্রামের বাজারগুলোতে দেখেছি এখানে শীতকালীন যতগুলো সবজি রয়েছে সবগুলো সবজির দামে কিন্তু 70 টাকার নিচে। কারণ এখানে ফুলকপি বিক্রি হচ্ছে আপনার 40 টাকা, বেগুন 60 টাকা থেকে শুরু করে অন্যান্য যেসব সবজি রয়েছে সবগুলো সবজি কিন্তু 50 থেকে 60 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। পাশাপাশি শুধু আলুই 60 থেকে 65 টাকা বিক্রি হচ্ছে। আবার নতুন আলু বের হওয়ার কারণে কিন্তু সেই আলুর দাম একটু বেশি, নয়তো অন্যান্য যেসব শাক সবজি থেকে শুরু করে সবজি এবং পণ্য রয়েছে সবগুলো পণ্যই কিন্তু হাতের নাগালে বলছেন ক্রেতারা। কিন্তু ব্যবসায়ীরা যেটি বলছেন, শীতকালীন সবজি বাজারে ওঠার পরপর যখন সরবরাহ ঠিক হয়েছে, সরবরাহ পর্যাপ্ত থাকার কারণে মূলত যতগুলো সবজি রয়েছে সবগুলো সবজি জাতীয় পণ্যের কিন্তু দাম নিম্নমুখী। এতে করে সাধারণ যারা নিম্নআয়ের মানুষরা রয়েছেন তারা কিন্তু খুশি। তারা যেটি বলছেন, বছরের সবগুলো সময় যদি সবজি জাতীয় পণ্য থেকে শুরু করে সবগুলো পণ্য যদি হাতের নাগালে থাকে বা ক্রয় ক্ষমতার মধ্যে থাকে তাহলে সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের যে নাভিশ্বাস সেটি ধীরে ধীরে কমে আসবে। তবে আরেকটি বিষয়, সবজি জাতীয় পণ্য কম থাকলেও আমরা যেটি দেখেছি মাছ মাংসের দাম কিন্তু ঊর্ধ্বমুখী। কারণ গত কয়েকদিন ধরে সামুদ্রিক মাছ থেকে শুরু করে দেশীয় যেসব মাছ রয়েছে সেগুলোর কিন্তু দাম ঊর্ধ্বমুখী। এই বাজারে আমরা যেটি দেখেছি রুই, কাতলা, মৃগেল, কালীবাউস সবগুলো মাছই কিন্তু 400 থেকে 450 টাকার উপরে কিন্তু বিক্রি হচ্ছে। পাশাপাশি শুধু তেলাপিয়া মাছ আর পাঙ্কাশ মাছ যেটি বলা যায়, তেলাপিয়া কিন্তু এখানে বিক্রি হচ্ছে 230 থেকে 250 টাকা পর্যন্ত, এবং পাঙ্কাশ মাছ যেটা বলা হয় সেটি কিন্তু বিক্রি হচ্ছে এখানে 220 থেকে 30 টাকার মধ্যে। পাশাপাশি অন্যান্য যেসব মাছ সেগুলো কিন্তু দাম ঊর্ধ্বমুখী। এতে সামুদ্রিক মাছগুলোর কিন্তু দাম বাড়ছে, কারণ 600 থেকে 650 বা 700 টাকার মধ্যেই সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে, তার কমে সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে না। এখানকার ব্যবসায়ীরা বলছেন সরবরাহ সংকট থাকার কারণে মূলত সামুদ্রিক যেসব মাছ সেগুলোর দাম কিন্তু বাড়তি। সেই কারণে আসলে যারা ভোক্তা সাধারণ যারা রয়েছেন তাদের মধ্যে যে অভিযোগ দিচ্ছে বারবার, সংকটের কারণে মূলত দাম বাড়ছে বলছেন ব্যবসায়ীরা। আর মাংসের কথা বলতে গেলে ব্রয়লার মুরগি যেটি রয়েছে সেটি কিন্তু 280 থেকে 300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং যেটি দেশি মুরগি এবং সোনালী মুরগি যেটি বলা হয় সেটি কিন্তু 450 থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এই বাজারে। আর গরুর মাংস যেটি আমরা দেখেছি সেটি বিক্রি হচ্ছে আপনার 800 থেকে 700 টাকা, আবার অনেক ক্ষেত্রে মানভেদে 950 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ছাগলের মাংস 1100 থেকে 1150 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। তারা যেটি বলছেন, আসলে মাংস থেকে মাছ থেকে শুরু করে এসব পণ্যের দাম বাড়ার মূল কারণ হচ্ছে বাজারে সরবরাহ সংকট না থাকার কারণেই মূলত এসব পণ্যের দাম বাড়ছে। আর যেটি দেখেছি, পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য যেসব পণ্য রয়েছে মশলা দিয়ে পণ্য সেগুলোর দামও কিন্তু ধীরে ধীরে কমে আসছে। কারণ আমরা গত কয়েকদিন দেখি চট্টগ্রামের বাজারে পেঁয়াজ কিন্তু অনেকাংশে কমেছে, যেখানে 70 থেকে 75 টাকা, আবার অনেক ক্ষেত্রে মানভেদে 55 থেকে 60 টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি হচ্ছে। এতে করে সাধারণ যারা মানুষ তারা যদি বলছেন সরবরাহ যদি স্বাভাবিক হতে শুরু করে তাহলে নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য রয়েছে সবগুলো পণ্যের দাম ধীরে ধীরে সাধারণের হাতের নাগালে চলে আসবে। তো চট্টগ্রাম থেকে বাজারের বিষয় নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। AKM নাজিম যুক্ত ছিলেন আমার সাথে। আসন্ন রমজানে দ্রব্যমূল্যের দাম ভোক্তাদের নাগালের মধ্যে থাকবে বলে মন্তব্য করেন জাতীয় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান। রোববার বেলা 12টায় রাজশাহী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ে রাজশাহীতে বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলনে তিনি কথা বলেন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তার সহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা।
চুয়াডাঙ্গায় চুক্তিবদ্ধ চাষিরা আউশ ধান বীজের দাম বৃদ্ধির দাবি জানিয়েছেন বিএডিসির কাছে। তারা জানান, দাম বৃদ্ধি না হলে ধান বীজ সরবরাহ বন্ধ করা হবে এবং সরবরাহ করা সব বীজ ফেরত নেওয়া হবে। এ দাবিতে চুয়াডাঙ্গা বিএডিসি চত্বরে স্মারকলিপি পেশ করেছেন চুক্তিবদ্ধ চাষি ফোরাম। সহকর্মী খায়রুজ্জামান সেতুর তথ্য ও চিত্রে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। চুয়াডাঙ্গা বিএডিসি দীর্ঘদিন ধরে চাষিদের ন্যায্য মূল্যে ধান সংগ্রহ এবং তা থেকে ভালো মানের বীজ তৈরি করে বিভিন্ন জেলায় সরবরাহ করছে। তবে এইবার চাষিরা ন্যায্য মূল্যে ধান সংগ্রহ নিয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করে দাম বৃদ্ধির দাবি করেছে। এ কারণে 9 ডিসেম্বর চুয়াডাঙ্গা বিএডিসি চত্বরে চুক্তিবদ্ধ চাষি ফোরাম মানববন্ধন করেছে। এ সময় তারা জানান, বীজের দাম বাড়ানো না হলে বীজ সরবরাহ বন্ধ করা হবে। একই সঙ্গে বিএডিসিতে সরবরাহ করা সব ধান বীজ ফেরত নেওয়া হবে। দিনের ভিতর যদি তারা রেট বৃদ্ধি না করে তাহলে আমাদের বীজ আমরা ফেরত নেব। তারা জানান, খোলা বাজারের ধান আলাদাভাবে বীজ তৈরির জন্য উপযোগী করতে হয় না, তবে বিএডিসিতে যে ধান দেয়া হয় তা আলাদাভাবে বীজ তৈরির উপযোগী করতে হয়। আউশ মৌসুমে বিএডিসি যে দাম প্রস্তাব করেছে তা খোলা বাজারের দাম থেকেও কম। খোলা বাজারের দাম দিলেও চাষিরা ক্ষতির সম্মুখীন হবে। এছাড়া বিএডিসির ধানের টাকা বেশ কয়েক মাস পর পাওয়া যায়। ধানকে বিভিন্নভাবে প্রসেসিং করে আমরা যে বীজ এখানে দিয়েছি, যার প্রতি কেজি মূল্য পড়েছে 54 থেকে 55 টাকা, কিন্তু আজকে বিএডিসি 1 মাস পরে এসে আমাদের রেট দিচ্ছে 49 থেকে 50 টাকা। আমরা চাষি মানুষ স্যার, আপনাদের অনুরোধ করছি আমাদের বিএডিসির ধানের বীজটা 60 থেকে 65 টাকা দাম দেওয়া হয়, না দিলে ধান আমরা দিতে পারবো না। আমরা 1500 টাকা বাজারে বেচতে পারলি আমাদের স্বয়ংসম্পূর্ণ আল্লাহ চালিয়ে নেবে। টাকা হচ্ছে 5 মাস পর 8 মাস পর বিএডিসি শোধ করে, তাতে তো আমরা ক্ষতিগ্রস্ত। এখন যে আমন উঠছে, আমন উৎপাদন করে বিএডিসি যে আমরা দেবো, কিভাবে দেবো? এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি বিএডিসির এই কর্মকর্তা। এখন চাষিরা অনেক কিছু বলতে পারে, আন্দোলন করতে পারে, স্ট্রাইক করে দিতে পারে। হ্যাঁ, অনেক সময় এমন গেলেও বাড়ছে, এটা ওদের ব্যাপার, কিন্তু আমার এটা যা বলবে আমার কিছু নয়। ধানের দাম বৃদ্ধি করে বীজ সরবরাহের পথ সচল রাখতে কার্যকর ব্যবস্থা দেখতে চান কৃষকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্স কারখানায় আগুনের ঘটনায় নিখোঁজ পরিবারের সদস্যরা ঢাকা নারায়ণগঞ্জ লিংক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে নিখোঁজ পরিবারের সদস্যরা পরে নারায়ণগঞ্জ লিংক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে এসে নিখোঁজ স্বজনদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। গত 25 অগস্ট রাতে রূপগঞ্জে গাজী টায়ার্স কারখানায় হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনার পর থেকে শতাধিক মানুষের সন্ধান পাওয়া যায় বলে দাবি করেন নিখোঁজের স্বজনেরা। এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 8 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। রূপগঞ্জ জিডি সহ তদন্ত চলছে বলে জানায় জেলা প্রশাসক। আমরা কত টাকা কিছু কিনে টাকা আমরা বিচার পাই না, আমরা সন্তান চাই, আমরা সন্তান আমরা খুঁজে দেন। আমার স্বামী 2টা বাচ্চা থেকে গেছে, 2-3 মাস 2-4 মাস ধরে কোনো সন্তান পাওয়া যায় না। আমার সন্তান আমরা চাই, আমার দাবি আমার সন্তান দেন। আমরা আমরা জায়গায় 6 মাস ধরে কোন জায়গায় গুম করছে আমরা কিন্তু খুঁজে পাইতাছি না, কিন্তু জায়গার মধ্যে বিচার পাই না, থানায় দিতে লয় না। তালিকাটা আমরা পেয়েছি। আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যে 8 সদস্যের কমিটি, তারা এটি ডিটেল তদন্ত করেছে এবং এই তালিকা অনুযায়ী আমরা অনেকের দেখা গেল যে অনেকের মোবাইল নাম্বার নেই, অনেকের ঠিকানা অসম্পূর্ণ। এরপরেও পুরো তালিকাটা যে যারা ক্লেম করছে যে সেখানে তারা নিখোঁজ রয়েছে, আমরা সেটি আমি পুলিশ সুপারকে দিয়েছি এবং পুলিশ তদন্ত করছে। সে ব্যাপারে আমাদের তদন্ত চলছে এবং তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলা হয়েছে। সর্বশেষ কিছু কাজ বাকি রয়েছে, এরপরেই আমরা বিস্তারিত সব প্রতিবেদনটা জানাতে পারবো। ময়মনসিংহে প্রতি মাসে হারিয়ে যাওয়া শতাধিক মোবাইল সেট উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করছে এপিবিএন। মোবাইল সেট চুরি, ছিনতাই বা হারিয়ে যাওয়ার পর থানায় জিডি করেও যারা প্রতিকার পান না তাদের সহায়তা দিয়ে থাকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাইবার সেল। এছাড়াও হ্যাকড হওয়া ফেসবুক আইডি উদ্ধার ও বিকাশে
প্রতারিত হওয়া ব্যক্তিরাও প্রতিকার পাচ্ছেন। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্যচিত্রে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। শখের মোবাইল ফোন চুরি, ছিনতাই কিংবা হারিয়ে গেলে মানসিকভাবে ভেঙে পড়েন অনেকেই। সেটে থাকা গুরুত্বপূর্ণ তথ্য ও ছবি নিয়ে বাড়ে দুশ্চিন্তা। তবে আশার কথা হচ্ছে ময়মনসিংহের মুক্তাগাছার এপিবিএনের দ্বারস্থ হলে সহজেই মিলবে সমাধান। জিডি করার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকের চুরি হওয়া সেট উদ্ধার করে দিচ্ছে এপিবিএন। শখের মোবাইল সেট ফেরত পেয়ে তাই তো উচ্ছ্বাসিত অনেকেই। একবার জিডি করছি, গাজীপুর থানা জিডি করছি, পাই নাই, তাহলে আমি হাল ছাড়ি নাই। পরে মুক্তাগাছা এপিবিএন, মুক্তাগাছা থানা জিডি করে এপিবিএন আমি পরে দেওয়ার পরেই মোবাইলটা পেয়ে গেলাম। থানায় জিডি করি ময়মনসিংহ কোতোয়ালি থানায়, টু এপিপিএম এ শুনি যে ওরা নাকি সলভ করতে পারে। তো এখানে আসার পর ওনারা আমার এটা সলভ করেছে সাথে সাথে। শুধু মোবাইল সেট নয়, ফেসবুক, টেলিগ্রাম সহ বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হলেও তা উদ্ধার করে দিচ্ছে এপিবিএন 2 এর সাইবার ক্রাইম সেল। টু এপিবিএন ওয়েব পেজে সমস্ত ইনফরমেশন দিলাম যা যা চাইছিল। আমি এটা দিয়েছিলাম অক্টোবর 28 তারিখে ইনফরমেশনটা। পরে 7 দিন আগে আমাকে এক এসআই ফোন দিয়ে বললো যে আপনার ফোনটা এখান থেকে উদ্ধার করা হয়েছে। আন্দোলনের টাইমে তখন হারাইছিল ফোনটা। দেন আমি থানায় জিডি করি, জিডি করার 14 দিনের পরেই আমার ফোনটা ওনারা কল দিছে যে ফোনটা আপনার পাওয়া গেছে। 25 অক্টোবর 2024 সালে আমার ফোনটা হারিয়ে গেছিল বাস থেকে। 26 তারিখ আমার জিডি কপিটা এখানে জমা দেওয়া যায়। তো আজকে 2 মাস পরে আমি আমার ফোনটা আর কি ফিরে পাইছি। প্রতি মাসে গড়ে শতাধিক ফোন উদ্ধার করছে সংস্থাটি। সম্প্রতি ডিসেম্বর মাসে সারা দেশ থেকে উদ্ধার করা মোবাইল সেট প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিলাম। সাথে সাথে আমরা সাইবার ক্রাইমের বিশেষ করে ফেসবুক আইডি হ্যাক হয়েছে এরকম 5টি আইডিকে পাসওয়ার্ড উদ্ধার করে ফেরত দিলাম, এবং তাছাড়া একটি টেলিগ্রাম আইডিও উদ্ধার করে দিয়েছি আমরা। এবং বিকাশে ভুলক্রমে চলে যাওয়া প্রায় কত টাকা, 38,000 টাকা, এটা আমরা অন্য অ্যাকাউন্টে ভুলক্রমে চলে গিয়েছিল, সেটাও আমরা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিলাম। ডিসেম্বর মাসে বিভিন্ন মডেলের নামি দামি ব্র্যান্ডের 101টি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 25 লাখ টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিনের 110তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার সকালে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার উদ্যোগে জয়নুল আবেদিনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ উপলক্ষে সংগ্রহশালায় 80 জন শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনে দেশ সেরা ব্র্যান্ডের খেতাব অর্জন করল বাংলাদেশের শীর্ষ প্রযুক্তি পণ্য উৎপাদন ও রপ্তানিকারী প্রতিষ্ঠান ওয়ালটন। পেয়েছে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2024। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের 16তম আসরে এসব পুরস্কার জেতে ওয়ালটন। বৃহস্পতিবার রাতে রাজধানীর হোটেলে ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হওয়া এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ওয়ালটন রেফ্রিজারেটর, এসি ও টেলিভিশনকে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2024 প্রদান করা হয়। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অফ সেলস মোহাম্মদ ফিরোজ আলম, ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে দেশের সেরা ব্র্যান্ডের স্বীকৃতি অর্জনে ওয়ালটনের অগণিত গ্রাহক, পরিবেশক, ডিলার সহ সব সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার গালিব বিন মোহাম্মদ। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।